কোথায় তুমি? আদৃশ্যের অবসন্ন কণ্ঠের প্রশ্ন ফোনের ওপাশে মিমের কানে পৌঁছল। মিম জবাব দিল, ওয়ার্ডে আমি। আদৃশ চমকে উঠল, এক লাফে শোয়া হতে উঠে বসল, জিজ্ঞেস করল, আজকেই ওয়ার্ডে? ছুটিতে না তুমি? মিম এপাশে ভ্রুচোরা কুঞ্চিত করে জিজ্ঞেস করল, কিসের ছুটি? আমি কি আপনার মতো চাকরি করি নাকি যে বিয়ে উপলক্ষে 4 দিনের ছুটি কাটাবো? 4 দিনের না হলেও আজকের দিনটা অ্যাটলিস্ট ছুটিতে থাকতে। ইচ্ছা ছিল, কিন্তু আজকে দুটো আইটেম একসাথে হবে দেখে চলে আসলাম। রেগুলারে বসলে রিক্তা ম্যাম আইটেম নিয়ে বেশি ঝামেলা করে না, এজন্য আসলাম। আদৃশ এই ব্যাপার নিয়ে আর ঘাটালো না, জিজ্ঞেস করল, কে দিয়ে গেল সকালে? আব্বু দিয়ে গিয়েছে। ও আচ্ছা, শোনো। জি বলুন। ততক্ষণে ওয়ার্ডে প্রফেসর স্যার চলে এলেন। মিম দ্রুত আদৃশকে বলল, স্যার চলে আসছে, আমি পরে কথা বলবো। বলেই আদৃশকে কিছু বলার সুযোগ না দিয়ে কল কেটে দিল সে। আদৃশের সামান্য মন খারাপ হলো। সে মিমকে লাঞ্চ অফার করতে চেয়েছিল, কিন্তু সে সুযোগ পেল কোথায়? পরে অবশ্য সে মিমকে মেসেজ করলো, আজকে দুপুরে একসাথে লাঞ্চ করব, কলেজ শেষ করে রেডি থেকো। এই মেসেজ দিয়ে আদৃশ ওয়াশরুমে গেল। ওদিকে মিম ওয়ার্ডে ক্লাস শেষ করে আদৃশের মেসেজ দেখল। কী কারণে কে জানে, কিন্তু আদৃশের ছোট্ট মেসেজটি দেখে তার অধর কোণে স্মিত হাসির রেখা ফুটে উঠল। সে উত্তর জানালো। আচ্ছা। ক্লাস শেষে হোস্টেলে এসে রেডি হয়ে বেরিয়ে পড়ল মিম। আদৃশ হসপিটালের বাইরে বাইক নিয়ে দাঁড়িয়েছিল। মিমকে দূর হতে দেখে মুচকি হেসে হাত নাড়ালো, যদিও মিমের প্রতিক্রিয়া স্বরূপ কিছু করেনি। মিম এসে আদৃশের পিছনে বসলো কিছুটা দূরত্ব বজায় রেখে। আদৃশ তখনও বাইক স্টার্ট করলো না। কিছুক্ষণ অপেক্ষা করলো। মিম জিজ্ঞেস করলো, কেউ কি আসবে দেখা করতে? আদৃশ হেলমেটের ভিতর দিয়ে জবাব দিল, না। তাহলে স্টার্ট দিচ্ছেন না কেন? ভাবছি বাইক স্টার্ট দেবো কিনা, কারণ আমার পিছনে একটা মেয়ে বসে আছে, যার কাছে আমি এখনো অপরিচিত, অবিশ্বাস্যযোগ্য। এমন অবস্থায় কিছু হয়ে গেলে সব দোষ আমার ঘাড়ে পড়বে। মিম আদৃশের কথার সুর ধরতে পারল, ফলে খানিক এগিয়ে এসে বসল সে। বলল, এবার চলুন তাহলে। এখনো না। মিম এবার আদৃশের কাঁধে হাত রাখল, বলল, এবার হয়েছে? না, এবারও হয়নি। তুমি কি কখনো রোম্যান্টিক মুভি দেখোনি নাকি? বলতে বলতেই আদৃশ ডান হাত দিয়ে মিমের হাত তার কাঁধ হতে সরিয়ে নিল। তার উদরের হাত বসিয়ে দিয়ে বলল, এই যে এইভাবে ধরতে হয় সামনে মানুষকে, একটু শক্ত করে ধরো, যেন পিছন থেকে কোনো অঘটন না ঘটে। মিমের খানিক অস্বস্তি অনুভব হলো, তবুও সে আদৃশের কথা মতো শক্ত করে ধরল তাকে। এরপর আদৃশ বাইক স্টার্ট দিল। রেস্টুরেন্টের পার্কিং লটে বাইক পার্ক করে মিমকে নিয়ে রেস্টুরেন্টে প্রবেশ করলো আদৃশ। দেখে দেখে কোনার দিকের একটা টেবিলে বসলো তারা। আদৃশ খাবার অর্ডার দিল, অতঃপর মিমকে জিজ্ঞেস করলো, তুমি কি জোর করে এসেছো আমার সাথে? মিম চারপাশ দৃষ্টি বুলিয়ে দেখছিল। হঠাৎ আদৃশের এহেন প্রশ্নে সে থতমত খেয়ে গেল। জিজ্ঞেস করলো, এমন কেন মনে হলো আপনার? আদৃশ ছোট্ট করে নিঃশ্বাস ফেলল, বলল, কেন যেন এমনটা মনে হলো। আচ্ছা, তুমি কি কখনো আমাকে অ্যাকসেপ্ট করতে পারোনি? মিম স্বাভাবিকভাবেই জবাব দিল, অ্যাকসেপ্ট করবো না কেন? কবুল বলে শরীয়ত অনুযায়ী বিয়ে হয়েছে, অ্যাকসেপ্ট তো করতেই হবে। অনেকটা জোরপূর্বক অ্যাকসেপ্ট করেছো, তাই তো? ব্যাপারটা সেরকম নয়। আপনার হয়তো এই কারণে মনে হয়েছে যে আমি আপনার সাথে কমফোর্টেবল না। দেখুন, প্রথমত আপনি একজন ছেলে, আপনার সাথে আমার বিয়ে হয়েছে, সেই হিসেবে নিজেকে পরিবেশে পরিস্থিতির সাথে মানিয়ে নিতে একটু তো সময়ের প্রয়োজন। আপনি পূর্ব পরিচিত বলে একদিনেই আপনার সাথে সেরকম মিশুক হওয়া সম্ভব না। এমনও না যে আমাদের রিলেশন ছিল বলে বিয়ের পর আমরা খুবই ক্লোজ হয়ে যাব। যে কোনো মেয়ের অ্যারেঞ্জ ম্যারেজ পরবর্তী সময় কিছুটা এমনই যায়, যে বিষয়টা আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে।
মিমের ব্যবহারের কারণে ক্ষণিকের জন্য আদৃশের কিছুটা মনক্ষুণ্ণ হয়েছিল, তবে মিমের কথাগুলো শুনে সে বুঝল আসলেই এমন পরিস্থিতিতে মেয়েদের মানিয়ে নিতে কিছুটা সময় লাগে। সে বরং সবকিছু খুব দ্রুত আশা করছিল। নিজের এই ভাবনার জন্যে নিজেকে কিছুটা ভালো মন্দ শুনিয়ে দিল সে। গাম্ভীর্যপূর্ণ কিছু কথাবার্তা চলার পর দুজনের মাঝে উদ্ভট এক নীরবতা বিরাজ করল। মিম এমন ধরনের মেয়ে যে এমন পরিস্থিতিতে কথা খুঁজে পায় না, আর আদৃশ এমন ছেলে যে এমন পরিস্থিতিতে পরিবেশটাই অন্যদিকে নিয়ে যায়, যদিও সর্বদা সে এরূপ কাজ করতে ব্যর্থ হয়, যেমনটা এই মুহূর্তে ঘটছে। বেশ ঘেটে ঘুটে ও কথা বের করতে পারছে না সে। অতঃপর বেশ কিছু সময় বাদে সে জিজ্ঞেস করল, তোমাদের ক্লাসের সবাই আমাদের ব্যাপারে জানে? মিম যেন কিছুটা স্বস্তি পেল। আড়ালে স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বলল, সবাই জানে না, আসলে বিষয়টা ওভাবে সবাইকে বলাও সম্ভব না। কেউ কারোর মাধ্যমে জানলে সেটা এক ব্যাপার। ঠিক বলেছ। আপনার কলিগরা সবাই জানে? হ্যাঁ, সবাই জানে। মিম কিঞ্চিত বিস্মিত হলো। আশ্চর্যান্বিত কণ্ঠে জিজ্ঞেস করলো, সবাই জানে? কার সাথে বিয়ে হয়েছে সেটাও জানে? আদৃশ হাসল, বলল, তোমার সাথে যে বিয়েটা হয়েছে সেটাও জানে। এবার মিম উদ্বেগপূর্ণ স্বরে বলল, একটা বিপদ ঘটিয়ে ফেললেন দেখি। এখন ওনাদের সামনে যাব কিভাবে? কিভাবে যাবে মানে? হেঁটে হেঁটে যাবে। মিম তেরচা ভাবে চেয়ে বলল, মজা না, সিরিয়াসলি বলছি। ইস, আপনি কি বোঝেন না? যখন জানবে এই কলেজের একটা স্টুডেন্টই আপনার ওয়াইফ, তখন তার কেমন নজরে তাকাবে না? আশ্চর্য, কেমন নজরে তাকাবে কেন? স্বাভাবিক একটা জিনিস। এমন কত সিনিয়র জুনিয়র ডাক্তার স্টুডেন্ট বিয়ে হয়েছে এখানে, নর্মাল এসব। হতে পারে নর্মাল, কিন্তু আমার আহা, অকারণে এত চিন্তা কেন? বাদ দাও এসব চিন্তা, লাঞ্চ এনজয় করো। ততক্ষণে খাবার চলে এসেছে। ওয়েটার এসে খাবার দেওয়ার পর মিম নিকাব খুলল। আদৃশ তৎক্ষণাৎ গালে হাত দিয়ে মুগ্ধ হয়ে বলল, কতদিন পর দেখলাম তোমাকে। আদৃশের এহেন কথায় মিম খানিক লজ্জা পেল বোধ হয়। মুখ ঘুরিয়ে ঠোঁট চেপে মুচকি হাসতে লাগলো। বলল, নাটক করবেন না, কালকে রাতেই দেখেছেন, একদিনও হয়নি এখনো। আদৃশ মিমের লাজুক হাসি দেখল, টিপ্পনি কেটে বিস্মিত হবার ভান করে বলল, তুমি এমন লজ্জা পেতে পারো? মিমের মুখখানা হতে চট করে হাসি উবে গেল যেন। ছোট ছোট চোখ করে বলল, আপনি মানুষটা আসলেই খুব খারাপ। এমন লজ্জা পেলেও দোষ, না পেলেও দোষ, খারাপ লোক একটা। আদৃশ মিমের হেন কাণ্ডে ভীষণ হাসল, বলল, আচ্ছা, সরি, এবার খাওয়া শুরু করো, ঠান্ডা হয়ে যাবে খাবার। তারা খাবার খাওয়া শুরু করলো। খাবার মাঝে হঠাৎ কি মনে করে মিম জিজ্ঞেস করলো, আচ্ছা, একটা প্রশ্ন করি। আদৃশ মুখে খাবার পুড়ে নিতে নিতে বলল, হ্যাঁ করো তো। আমি যে হিজাব পরি, নিকাব, আপনার সমস্যা হয় না এতে? না, সমস্যা হবে কেন? এটা সমস্যা হওয়ার মতো কিছু না, মানে অনেক ছেলেরাই এগুলো পছন্দ করে না। তারা চায় তাদের পার্টনারকে সবাই দেখুক, কেমন দেখতে সেটা সবাই জানুক। আদৃশ এবার খাওয়া বন্ধ করলো। স্বাভাবিক স্বরে বলল, আমি সেই অনেক ছেলের মতো না। আমি চাই না আমার ওয়াইফকে কেউ দেখুক। তুমি কোনো প্রোডাক্ট নাকি যে সবাই দেখবে আর কমেন্ট করবে তুমি দেখতে কেমন। আমি চাই তোমার সৌন্দর্য, রূপ, গুণ সব আমি দেখবো। বাইরের মানুষকে দেখানো তো কোনো প্রয়োজন নেই। আমার এগুলো পছন্দ না। আর তোমার হিজাব পরা নিয়ে যদি আমার কোনো সমস্যা হতো তবে সেটা শুরুতেই ক্লিয়ার করে নিতাম। সো বুঝতেই পারছো, হিসেবে আমার কোনো সমস্যা নেই কোনো রকম। মিম মনের মাঝে ভীষণ প্রশান্তি অনুভব করলো। আদৃশের এই মনোভাব তাকে মনের অজান্তে মুগ্ধ করলো। সে মনে মনে সব সময় এমনটাই চাইতো। ভাবতো কখনো যদি বিয়ে হয় তবে তার এই বেশভূষায় যেন তার স্বামীর কোনো ধরনের সমস্যা না হয়, সব সময় যেন তার স্বামী তাকে সমর্থন করে। দিন শেষে আদৃশকে পেয়ে তার এই ছোট্ট মনোবাসনা পূরণ হলো। খাওয়া শেষে আদৃশ বিল দিয়ে মিমকে নিয়ে বেরিয়ে পড়লো। বাইকে করে মিমকে নিয়ে খালি একটা প্লটে ঘুরতে এলো। চারপাশে শুধু ঘাস আর ঘাস,
কিছু দূরে কয়েকটি আম গাছ ও বিশাল এক কাঠগোলাপ গাছ। সবুজে সবুজারণ্য বিশাল জায়গাটির শেষ প্রান্ত দেখে বোধ হচ্ছে কারো নীলচে আকাশ মিলিত হয়েছে সেখানে। দূরের ওই জায়গাটির মিলিত স্থান সবুজ ও নীলচে রঙে রঙিন হয়েছে। শরীর শীতল করা হাওয়া বইছে চারপাশে। আকাশের সাদা সাদা মেঘকুঞ্জ ধীরে ধীরে ভেসে যাচ্ছে। প্রকৃতির রং মিশেলে শীতল পরিবেশটি দারুণ পছন্দ হলো মিমের। সে বাইক হতে নেমে কয়েক সেকেন্ড আখি যুগল বুঝে পরিবেশটি উপভোগ করলো। আদৃশ বাইকের চাবি খুলে পকেটে রাখলো। মিমকে এক নজর দেখলো, জিজ্ঞেস করলো, দৃশ্যের মিসেস, আপনার হাতটি ধরার অনুমতি আছে কি? মিম চট করে চোখ মেলে তাকালো। ক্ষণিকের জন্য সময় নিল আদৃশের কথা বুঝতে। আদৃশ পুনরায় শুধালো, আপনি যদি অস্বস্তি বোধ না করেন তাহলে আপনার হাতটি কি ধরতে পারি? মিম মৃদু হাসল। তার হাসিতে হেসে উঠল, তার আঁখি যুগল। সে নিরুত্তর রইল। অকস্মাৎ আদৃশকে বিস্মিত করে আদৃশের হাতের আঙ্গুলে আঙ্গুল রাখল। চেপে ধরল আদৃশের হাত। মৃদু স্বরে বলল, প্রথম সম্মতির ছোঁয়া।